বন্ধুরা, বাংলায় একই দিনে যে পাঁচটি রাজনৈতিক টান দেখা গেল, তাতে করে একটা কথা অত্যন্ত জোর দিয়ে বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনের আগে যে 15টা মাস বাকি আছে, তাতে কিন্তু একাধিক একাধিক বড় চমক থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির গঙ্গা দিয়ে বহু জল বইবে। এখন রাস্তাঘাটে যার সঙ্গেই দেখা হোক না কেন, তাকে যদি জিজ্ঞাসা করেন যে রে 2026-এর নির্বাচনে কি হবে রে, পরিবর্তন না প্রত্যাবর্তন, একটাই উত্তর শুনবে, দূর দূর, এসব কথা বাদ দে। বিরোধীদের যে ছত্রভঙ্গ অবস্থা রয়েছে, তার উপরে শাসকের সঙ্গে 30% সংখ্যালঘু ডিভিডেন্ড ভোট ব্যাংক রয়েছে। তার পাশাপাশি পুলিশ এবং প্রশাসনের একটা অংশ যেভাবে নির্লজ্জ দলদাসের মতো ব্যবহার করে, আর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যেভাবে বাংলা নিয়ে ঘুমিয়ে আছে, তাতে করে এত কিছুর পরেও ড্যাং ড্যাং করে 294টার মধ্যে অন্তত 250টা আসন জিতে তৃণমূল চতুর্থবারের জন্য সরকার করবে। কিন্তু সত্যিই কি তৃণমূল কংগ্রেস সেই জায়গায় রয়েছে যে পাঁচটি মারাত্মক ইকুয়েশন একই দিনে এলো? এতে করে একটা কথাই বলা যেতে পারে, খেলা এখনো অনেক বাকি আছে। কোন খেলার কথা বলছি, কোন 5টা রাজনৈতিক ইকুয়েশনের কথা বলছি, অবশ্যই এক এক করে আপনাদের সামনে ব্যাখ্যা করব। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে শেষ পর্যন্ত 2026 কি বাংলায় প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার, আমি শুদ্ধশীল প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি এর বিস্তারিত যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা অনেকেই বলছেন যে আপনারা সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন নাকি আপনাদের কাছে পৌঁছচ্ছে না। সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের একদম প্রথমেই পেয়ে যাবেন। আপনাদের যদি ইচ্ছা হয় আপনি ক্লিক করে সেইখানে যোগ দিতে পারেন। সেখানে আমাদের সমস্ত ভিডিওর লিঙ্ক আমি পোস্ট করি, তার ফলে সবার আগে বিনা বাধায় আপনার কাছে কিন্তু আমাদের ভিডিও পৌঁছে যাবে। যাই হোক, যে 5টি রিজনের কথা বলছিলাম, তার প্রথম জায়গাটা হচ্ছে সিপিএম বিজেপি সমীকরণ। দেখুন, এই বাংলায় এখন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই তৃণমূলকে সরাতে হবে। এই নিয়ে বিরোধী মনোভাবাপন্ন মানুষের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বাংলায় এই তৃণমূলকে রিপ্লেস করবে কে? বিজেপি, যারা এই মুহূর্তে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, নাকি সিপিএম, যারা আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে এবং দাবি করছে তারাই তৃণমূলের বিরুদ্ধে আসল লড়াইটা করছে? এখন সিপিএম এর একটা বেসিক চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন যে এতদিন বাংলা সিপিএম এর সর্বেসর্বা হয়েছিলেন সীতারাম ইয়েচুরি, এবং তাকেই মান্যতা দিয়ে বঙ্গ ব্রিগেড সেই লাইনে কিন্তু এগোতো। কিন্তু তার প্রয়াণের পর সেই জায়গাটা দ্রুত পূরণ করেছেন প্রকাশ কারাট, এবং এসেই তিনি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে করে এই লড়াইয়ে কিন্তু সিপিএম বহু পিছিয়ে পড়লো। কেন? আপনারা জানেন যে 2025-এর এপ্রিল নাগাদ সিপিএম এর পার্টি কংগ্রেস আছে, এবং তার জন্য একটা প্রাইমারি খসড়া ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেটা মূলত প্রকাশ কারাটের লাইন বলেই মনে করা হচ্ছে। তার মত হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে ইন্ডি অ্যালায়েন্স মঞ্চে থাকলেও জোটের প্রধান দল কংগ্রেসের থেকে সিপিএম এর আর্থিক নীতিগত অবস্থানের ফারাক স্পষ্ট করে দিতে হবে। অর্থাৎ যে ছবিটা আমরা এই রাজ্যে 6টি উপনির্বাচনে দেখেছি, যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বা বামেদের জোট ভেঙে গেছে, বামেরা সেখানে বৃহত্তর বাম ঐক্য তৈরি করেছে এবং সেখানে আইএসএফকেও জায়গা দিয়েছে, যাদের সঙ্গে লোকসভায় আসন সমঝোতা হয়নি, এবং তার সঙ্গে অ্যাডিশনালি কিন্তু তারা সিপিআই এমএল এর লিবারেশনের মতো দলকেও কিন্তু তাদের সঙ্গে নিয়ে এসেছে। এটাই কি পার্টি লাইন হতে চলেছে? তার একটা বড় কারণ একটা উঠে আসছে, যে দেখুন, প্রকাশ কারাট আসছেন কেরালা লবি থেকে, এবং কেরালাতে কিন্তু লড়াইটা সিপিএম বনাম কংগ্রেস, এবং সেখানে প্রত্যেক 5 বছরই সরকার বদল হয়ে যায়। এবারই একমাত্র ব্যতিক্রম যেখানে পরপর দুবার সিপিএম সরকার গঠন করলো। সুতরাং যতই ইন্ডি অ্যালায়েন্সের মঞ্চে একসঙ্গে তারা থাকুক না কেন, এরপরে যে কেরালার নির্বাচনটা আসছে, যেটা 2026-এ হবে পশ্চিমবঙ্গের সঙ্গেই, সেখানে কিন্তু হাই চান্স রয়েছে সিপিএম ক্ষমতা থেকে সরে যাবে এবং কংগ্রেস সেখানে ক্ষমতায় ব্যাক করে আসবে। ফলে এখন থেকেই বামেরা তো শূন্য হতে হতে সব রাজ্য থেকেই মুছে গেছে। কোথাও একটা দুটো হয়তো বিধায়ক আছে, কিন্তু যেসব জায়গায় তাদের একসময় দাপট ছিল, তারা অনেকটাই পিছিয়ে গেছে। পড়ে রয়েছে হাতে রাখা পেন্সিলের মতো কেরল। সেইখান থেকেও যদি তারা সরকার থেকে সরে যায়, তাহলে কিন্তু সিপিএম এর রাজনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আর সেই জন্যই কি বাংলা লাইনকে কার্যত ইগনোর করে কেরালে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই লাইনটা প্রকাশ করার নিচ্ছেন, এবং এর ইম্প্যাক্ট বাংলায় কিভাবে পড়বে সেটা পশ্চিমবঙ্গ নিয়ে ওই যে খসড়া প্রকাশ করাটা প্রকাশ করেছেন সেখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছেন বিজেপি ও টিএমসির বিরুদ্ধে সিপিএম লড়লেও
সমস্ত স্তরে বিজেপির রাজনৈতিক মতাদর্শগত মোকাবিলায় আরও নজর দিতে হবে। অর্থাৎ লড়াইটা তৃণমূল বিজেপির সঙ্গে হলেও লড়াইটা বেশি করে আদর্শগতভাবে বিজেপির সঙ্গে। নতুন কথা নয়, কিন্তু অনেকটাই নতুন কথা রয়েছে। কেন আরেকটু পড়লেই বুঝতে পারবেন। এটি জরুরি, কারণ রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষের বড় অংশ তৃণমূলকেই বিজেপির বিরুদ্ধে কার্যকরী শক্তি হিসাবে দেখে। এখন এই ধর্মনিরপেক্ষ মানুষ কারা? দেখুন, সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে তারা কিন্তু কোনো সময় ধর্মনিরপেক্ষতার কথা বলে না। তারা একদম বায়াসড হয়ে একটা দিকেই ভোট দেয়, যে যে দিকটা মনে হবে ক্ষমতার সঙ্গে থাকবে এবং তাদের স্বার্থ সুরক্ষিত হবে সেই দিকেই দেবে। তাহলে এই এই যে সংখ্যালঘু বাদ দিয়ে যে অংশটা রয়েছে, সংখ্যাগুরু অংশ, তাদের অংশটাই এই সেকুলারিজমের প্রবক্তা। অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হচ্ছে এই সেকুলারিজমের প্রবক্তা বাম মনোভাবাপন্ন হওয়া সত্ত্বেও বামেদের ভোট না দিয়ে এই রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিচ্ছে। অর্থাৎ ওই নো ভোট টু বিজেপির যে ক্যাম্পেন সেটাই কিন্তু আরো বেশি বেশি করে হবে। এবং এইখানেই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ উঠে আসছে। এক, ইয়েচেরি জামানার সমালোচনা কারাটের এই খসড়ায় স্পষ্ট হয়ে যাচ্ছে। আর দুই, একদম গেরুয়া শিবিরকে কোট আনকোট প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এখানে সিপিএম এর মতটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে অধিকতর বিপদের নাম ওই লেসার এভিল গ্রেটার এভিল ওই তত্ত্বই চলে যাওয়া বিজেপি। এবং তাই বিজেপিকে আটকানোটাই এক এবং একমাত্র লক্ষ্য। আর তাই এই মুহূর্তে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো নয়, বরং যে জায়গাটা 2011-তে ক্ষমতা হারানোর পর বামেরা প্রধান বিরোধী দলের জায়গা ছিল, সেই জায়গাটা ক্রমশ, সেই পরিসরটা ক্রমশ বিজেপি দখল করে নিয়েছে। সেই জায়গাটাকে তাদের ফিরে পাওয়াটা প্রধান লক্ষ্য। কেননা সবসময়ই দেখা গেছে রাজনীতিতে আগে প্রধান বিরোধী হতে হয়, তারপর ক্ষমতায় আসা যায়। আর তাই এই মুহূর্তে এই রাজ্য থেকে তৃণমূলকে হটানোর থেকেও বিজেপিকে প্রধান বিরোধীর আসন থেকে চ্যুত করে সেইখানে সিপিএম এর অবস্থানটা নেওয়া এবং তারপর তৃণমূলকে হটানোর লক্ষ্যে লড়াইটা শুরু করা, এটাই কিন্তু সিপিএম এর বা বামফ্রন্টের প্রাইমারি টার্গেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রাজ্যের মানুষ যেটা এই মুহূর্তে চাইছেন সেটা অন্তত বামেদের এজেন্ডায় নেই। আর এটাই কিন্তু একটা বড় চেঞ্জ হতে চলেছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা ভাবছিলেন যে বিরোধী মনোভাবাপন্ন বামেদের বাঁচবো না বিজেপিকে বাঁচবো, যদি আপনার টার্গেট হয় বিজেপিকে হটানো, বিজেপিকে এই রাজ্যে আর কিছুতেই বাড়তে দেবো না, তাহলে বামেদের ভোট দিন, কিন্তু বিরোধী আসনেই বসতে হবে। এই মুহূর্তে তৃণমূলকে হটানো সম্ভব নয়, কেননা এই বিজেপিকে প্রধান বিরোধী থেকে সরিয়ে প্রধান বিরোধীর জায়গায় সিপিএম আসবে, এটা করতে করতেই 10-15 বছর চলে যাবে। তারপর তৃণমূলকে সরানোর মতো পরিকল্পনা হবে। অর্থাৎ এই তৃণমূলের শাসন কিন্তু আর 10-15 বছর অপেক্ষা করতে হবে যদি সিপিএম কে আপনারা দেখতে চান ক্ষমতায়। সেই জায়গাটা কিন্তু সিপিএম এর পার্টি লাইনই স্পষ্ট করে দিচ্ছে। ওদিকে যখন সিপিএম এর বা বিরোধী পরিসরের এই রাজনীতি চলছে, তখন কিন্তু পাহাড়েও একটা বড় সড় বদল হচ্ছে। আপনারা জানেন যে পাহাড়ের রাজনীতিতে বছরখানেক আগে অজয় এডওয়ার্ড তিনি হামরো পার্টি বলে একটা পার্টি তৈরি করেছিলেন এবং তারা কিন্তু স্থানীয় নির্বাচনে রীতিমতো চমকে দিয়েছিল। কিন্তু জানা যাচ্ছে সেই দলের অস্তিত্ব 6ই নভেম্বর আজ থেকে কিন্তু সেটা বিলোপ হতে চলেছে। তারা একটা নতুন দলের কথা ভাবছেন এবং সেই নতুন দলে জিটিএর একাধিক প্রাক্তন সভাসদ, গোর্খা জনমুক্তি মোর্চা যারা রয়েছে তার জনকয়েক নেতা, কিছু প্রাক্তন এমএলএ, স্থানীয় টেলিভিশন চ্যানেলের মালিক নরেন্দ্র তামাং এবং অজয় এডওয়ার্ড স্বয়ং মিলে একটা নতুন দল করতে চলেছেন। সেই দলে হরকা বাহাদুর ছেত্রী, মানে যাকে ওই জিজেএম থেকে বার করে নিয়ে এসে বিমল গুরুং এর কাছ থেকে বার করে নিয়ে এসে তৃণমূল নির্দল হিসেবে লড়িয়ে অনেক কিছু করেছিলেন, তিনি এখন কার্যত প্রাপ্ত হয়ে গেছে, তাকেও নিয়ে আসার জায়গা করে দেওয়া হচ্ছে। এবং সেই নতুন দলের সভাপতি হতে চলেছেন অজয় এডওয়ার্ড এবং খুব সম্ভবত সেক্রেটারি পোস্টই পাচ্ছেন এই নরেন্দ্র তামাং, যিনি স্থানীয় টেলিভিশন চ্যানেলের মালিক। কেন এই নতুন দল করার জায়গা তৈরি করে হচ্ছে? তার কারণ হচ্ছে এদের দুটো মূল এজেন্ডা থাকছে। একটা হচ্ছে পৃথক গোর্খাল্যান্ড, আর 2 নম্বর হচ্ছে জিটিএর বিরুদ্ধে তীব্র আন্দোলন। আসলে প্রবলেমটা হচ্ছে যে পাহাড়ের রাজনীতি যদি দেখা যাচ্ছে একদম স্থানীয় স্তরের যে নির্বাচনগুলো হচ্ছে, জিটিএ যেখানে সমস্ত কিছু ক্ষীর খাওয়া জায়গা থাকছে, সেগুলো গায়ের জোরেই হোক যেভাবেই হোক তৃণমূলের কাছে চলে যাচ্ছে, তৃণমূল ঘনিষ্ঠদের কাছে চলে যাচ্ছে। অন্যদিকে যখন সাধারণ নির্বাচন আসছে, অর্থাৎ এমএলএ এমপি নির্বাচন হচ্ছে, তখন কিন্তু পাহাড়ের মানুষ বুঝছেন যে আলাদা করে স্থানীয় স্তরে ক্ষমতা রাখলে সার্বিক উন্নয়নের সঙ্গে থাকা যাবে না। তার ফলে তারা কিন্তু এই সব সাধারণ নির্বাচনে গেরুয়া শিবিরকেই সমর্থন করছে, কোথাও গিয়ে তল পাচ্ছে না, দলের ভাঙন রোধ করা যাচ্ছে না। আর সেই জায়গা থেকেই সামগ্রিকভাবে স্থানীয় মানুষদের নিয়ে কিন্তু একটা নতুন দল, বৃহত্তর দল করার পরিকল্পনা চলছে, যেখানে দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এক হচ্ছে জিটিএর বিরুদ্ধে তীব্রতর আন্দোলন শুরু হয়ে যাবে,
যে জিটিএ এর বিরুদ্ধে স্বজন পোষণ থেকে শুরু করে অনেক কিছু অভিযোগ রয়েছে, অর্থাৎ যে জিটিএ কে দিয়ে পাহাড়ের দখল শাসক রেখেছিল সেই জায়গাটা ছিন্নভিন্ন হতে পারে, এবং তার পাশাপাশি পৃথক গোর্খাল্যান্ডের দাবি, অর্থাৎ পাহাড় কিন্তু আবার অশান্ত হবে। এমনিতেই তৃণমূল সংসারে, এই রাজ্যের শাসকের সংসারে অনেক আগুন লেগে রয়েছে, অনেক কিছু অসুবিধা রয়েছে। তার মাঝখানে যদি নতুন করে পাহাড়ে অশান্তি ছড়ায়, তাহলে কিন্তু সেটাকে সামাল দিতে রীতিমতো ঘুমছোটার অবস্থা হবে। 3 নম্বর যে জায়গাটা আসছে, সেটা হচ্ছে বামেদের রাজনীতিরই আভ্যন্তরীণ বদল। আপনারা যেটা বলছিলাম যে বামেদের রাজনীতিতে কিন্তু লিবারেশন, সিপিআইএমএল, তারাও কিন্তু চলে এসেছে, এবং তাদের যে সম্পাদক রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরমপন্থী হিসেবেই নির্বাচনী পরিবহ চেনে। এবং সেই জায়গা থেকে তিনি এই জোটে এসেই প্রথমেই বলছেন যে এই বামফ্রন্টের নাম বদল করতে হবে। এর আগে যখন কংগ্রেস এবং আইএসএফ কে নিয়ে 2021-এ লড়া হয়েছিল, তখন কিন্তু তার নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। বামফ্রন্ট নামটা ছিল, কিন্তু সংযুক্ত মোর্চা সেটার নাম দেওয়া হয়েছিল। এবং এই লিবারেশনকে আনার কি দরকার হয়ে পড়লো? দেখুন, এখানে একটা তো বললাম কেরালা ইকুয়েশন রয়েছে, 2 নম্বর হচ্ছে কংগ্রেসের হাত ধরেও যেটা দেখা যাচ্ছে যে ভোট অঙ্কে সিপিএম এর ভোটটা, বামেদের ভোটটা কংগ্রেসে ট্রান্সফার হচ্ছে, এবং কংগ্রেসের তার ফলে কিছু সিট আসছে। কিন্তু কংগ্রেসের ভোটটা কিছুতেই সিপিএম বামেদের কাছে ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট করেও সেই শূন্যই থাকছে, বরং ক্ষতি আরো বেশি হচ্ছে বামেদের। অন্যদিকে এই লিবারেশন কিন্তু বিহার বা ঝাড়খণ্ডের মতো রাজ্যে, সেখানে কিন্তু তাদের শক্তি রয়েছে, তারা বেশ কিছু বিধায়ক জিতিয়ে আনছেন। ফলে সার্বিকভাবে যে বামেরা এখনো শেষ হয়ে যায়নি, এই উদাহরণগুলোকে দেখিয়ে কিন্তু আহ, সেই সেই জায়গাটা বামেরা তুলে ধরতে পারে। অন্যদিকে কংগ্রেসের যে রাজ্য নেতৃত্ব বর্তমানে এখানে শাসনে রয়েছে, তারা কিন্তু তৃণমূলের পক্ষে নরমপন্থী। এমনকি কংগ্রেসের যে হাইকমান্ড রয়েছে, অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকটাই নরমপন্থী। আর তাই এই জায়গা থেকে যখনই কংগ্রেসের সঙ্গে জোট হবে, তারা এখানে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসঙ্গে সামগ্রিকভাবে বিরোধিতা করে লড়ছে, এই জায়গাটা কিন্তু বামেরা এস্টাবলিশ করতে পারবে না। আর অন্যদিকে এই লিবারেশন আসার ফলে বামেদের মধ্যেও যে একটা তৃণমূলের প্রতি নরমপন্থী জায়গা তৈরি হবে, নো ভোট টু বিজেপিটাকেই মেনলি কনসেন্ট্রেট করা হবে, সেই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে, যেটা কিন্তু সার্বিকভাবে বিরোধী মনোভাবাপন্ন মানুষ যারা এই রাজ্যে প্রকৃত পরিবর্তন চান, তাদের মধ্যে একটা বড় এফেক্ট দেবে। এবং অবভিয়াসলি বাংলার যে বিরোধী ভোট রয়েছে, সেই জায়গাটাকে একটা বড় চেঞ্জ করবে। এর পাশাপাশি বিজেপির যে সংখ্যালঘু সমীকরণ, সেখানেও কিন্তু বড় চেঞ্জ আসছে। এখানে আপনারা জানেন বিজেপি সদস্যতা অভিযান শুরু করেছে, 1 কোটির মতো সদস্য তারা নাকি সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু সেখানে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, যেখানে 40%-এর বেশি সংখ্যালঘু রয়েছে এমন বিধানসভার ক্ষেত্রে সদস্য সংগ্রহে কিন্তু অন্য ইকুয়েশন হবে। এখানে পশ্চিমবঙ্গের মধ্যে 74টা বিধানসভা রয়েছে, যেখানে 40%-এর বেশি সংখ্যালঘু ভোট রয়েছে। তার মধ্যে 66টা জায়গাতেই কিন্তু বিজেপি সেইভাবে যাবে না। এই 66টা বিধানসভার যেগুলো সংখ্যাগুরু এলাকা রয়েছে বা হিন্দুদের বসবাস রয়েছে, সেইখানেই তারা বেশি করে সদস্যতা অভিযান করবে, বাকি জায়গাতে কিন্তু এখনই এইভাবে ঝাঁপাবে না। আর এই জায়গাতেই অনেকে মনে করছেন শুভেন্দু অধিকারী যেটা লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠকে বলেছিলেন, জো হামারে সাথ হাম উনকে সাথ, সেই থিওরিতে কি এগোচ্ছে? কেননা সাম্প্রতিককালে যখন অমিত শাহ এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনেই সদস্যতা অভিযানের সময় পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে হিন্দু প্রধান এলাকাতেই কিন্তু বেশি করে কর্মসূচি রাখতে হবে। কেননা তার মতে হচ্ছে সনাতনী ও জনজাতিদের একটা পূর্ণ সমর্থন যে বিজেপির প্রতি রয়েছে, সেটা বিভিন্ন নির্বাচনে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমনকি নন্দীগ্রাম, যেখানেও কিন্তু সংখ্যালঘুদের একটা যথেষ্ট আধিক্য রয়েছে, সেখানে তিনি 72% হিন্দু সনাতনীদের একত্রিত করতে পেরেছেন, এবং তার ফলে নন্দীগ্রামের মতো আসনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু হারাননি, তার পরের নির্বাচন ও লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু লিড বাড়িয়ে নিয়েছেন। অর্থাৎ যদি সনাতনীদের নিয়ে রাজনীতি করা যায়, তাদের সুরক্ষার কথা বলা যায়, তাহলে কিন্তু নন্দীগ্রাম উদাহরণ হিসেবে সামনে রেখে 72% যেখানে হিন্দু ভোট কনসলিডেট করেছে, পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে এই চিত্রটা কিন্তু করা সম্ভব রয়েছে। যদিও সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, তারা কিন্তু রাষ্ট্রপতি সংখ্যালঘুদের পক্ষেই রয়েছে, এবং তার একটা বড় কারণ রয়েছে যে 74টা আসন সংখ্যালঘু 40%-এর বেশি, সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। তার মধ্যে 8টি আসন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বড়য়া, তেহট্ট, করণদিঘি, হেমতাবাদ, মানিকচক ও বৈষ্ণবনগর, এইসব জায়গায় কিন্তু বিজেপি লিড ছিল। আর তাই এখানেও সদস্যতা অভিযানে কিন্তু এই ইকুয়েশনই এগোবে। অর্থাৎ পরিষ্কার ভাষা, শুভেন্দু অধিকারীর তত্ত্বটাকেই কার্যত ঘুরিয়ে কিন্তু সমর্থন করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। জো হামারে সাথ হাম উনকে সাথ, আমরা কাউকে বাদ দেব না।
কিন্তু যদি সংখ্যালঘু সমাজ একদম ব্রাত্য করে রেখে দিয়ে থাকে বিজেপিকে, তাহলে আমরাও সেখানে ঝাঁপাবো না। যেখান থেকে আমাদের ভোট জেতার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাকেই কনসেন্ট্রেট করব। তাই 294 এর মধ্যে যদি 66টা আসন বাদ দেওয়া হয়, বিজেপি বিধানসভায় কিন্তু 228 আসনে কনসেন্ট্রেট করবে। হয়রাস তৃণমূলকে কিন্তু 294 আসনেই কনসেন্ট্রেট করতে হবে। আর 228 আসনে কনসেন্ট্রেট করে 148 আসন জেতা এই রাজ্যে ক্ষমতায় আসার ইকুয়েশন, সেই দিকেই কিন্তু বিজেপি ঝাঁপাচ্ছে। ফলে বিজেপি কিন্তু আরো অনেক ক্রিস্প হয়েতে এবং আরো অনেক হিন্দু মেরুকরণের রাজনীতি করবে, যেটা এই রাজ্যের বিরোধিতার ক্ষেত্রে একে তো বামেদের অবস্থানটা স্পষ্ট হয়ে যাওয়ায় বিরোধী ভোট আরো বেশ কিছু বিজেপির দিকে আসবে। অন্যদিকে বিজেপির এই হিন্দুকরণ বা জো হামারে সাথ হাম উনকে সাথ রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের নিয়ে যে রাজনীতি, সেই জায়গাটায় কনসেন্ট্রেট করা অবভিয়াসলি তৃণমূলের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হবে। এবং সেটার একটা বড় উদাহরণ 5 নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে যে জন বার্লা, বিজেপির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে নাকি তৃণমূলে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা সাম্প্রতিককালেই দেখলাম তিনি তার বোনকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন, তার ভাইকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। আর তার ফলে তৃণমূল কংগ্রেস যে এখন কার্যত বিজেপির ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে, যেটা একসময় তারা বিজেপিকে বলতো যে তারা নাকি তৃণমূলের ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে, সেই রাজনীতি কিন্তু তাদের দিকেই যাচ্ছে। এক, তৃণমূল কংগ্রেসের মুখ কম পড়েছে। দুই, বিজেপিকে ভাঙানোটা সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। এবং তিন, যেটা সব থেকে বড় কথা, বিজেপির একটা বড় অংশের মধ্যে অপাংতে হয়েছিল যারা অন্য দল বদলে, সেটা বামেরা হোক সেটা তৃণমূল হোক, বদলে যারা বিজেপিতে এসছেন, তাদেরকে একটা কোথাও দূরে সরিয়ে রাখা। এবার একের পর এক উদাহরণ আসছে, যেমন বাবুল সুপ্রিয়, কুনার হেমব্রম এবং যদি জন বার্লা সেই তালিকায় যুক্ত হন, এরা তো আরএসএস এর সঙ্গে কোথাও যোগ ছিল, কোথাও এরা নিখাত বিজেপি ছিল। সেই জায়গা থেকে নিয়ে এসে এদের গায়ে তো তৃণমূলের ছাপ ছিল না। তা সত্ত্বেও জেতার পর বা এদেরকে মন্ত্রিত্ব দেওয়ার পরও এদেরকে কি রাখা গেছে বিজেপিতে? তাহলে এই জায়গাটা যদি হয়, যেটা কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহের বিরুদ্ধে একটা বড় ক্ষোভের জায়গা ছিল, যে যারা অন্য দল থেকে আসছে তাদেরকে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, তারা যদি কর্মঠ হন, যদি তাদের দিয়ে ফ্রুটফুল রেজাল্ট আসে, কেন তাদের জায়গা দেওয়া হবে না? এই জায়গাটার বোধহয় নতুন করে আর উত্তর দেওয়ার দরকার হয়ে পড়বে না। ফলে বিজেপির যে স্ট্র্যাটেজি কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছিল, যদি অন্য দল থেকে আসে এবং কাজের লোক হয়, তাকেও কিন্তু জায়গা দিতে হবে এবং তাকেও রাজনীতি করার স্কোপ দিতে হবে। এই দলে আদি নব্যের যে দ্বন্দ্বের জায়গাটা ছিল, সেই জায়গাটাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের স্টান্স কিন্তু এরপরে আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। ফলে এই যে 5টা ইকুয়েশন দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে নিখাদ একটা জমজমাট রাজনৈতিক মঞ্চ কিন্তু আগামী 15 মাস ধরে বাংলা দেখতে পাবে। এবং সেই রাজনৈতিক মঞ্চে আরো অনেক অনেক নতুন এলিমেন্ট আসবে, যা নিঃসন্দেহে 2026-এ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তা টান টান উত্তেজনাতেই রাখবে। শেষ হাসি কে হাসবে এখনই বলে দেওয়ার মতো জায়গা নেই। যারা ইতিমধ্যেই গণৎকারের মতো বলতে শুরু করেছেন যে 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হয়েছে, তাদের বোধহয় নতুন করে ভাবার একটা জায়গা তৈরি করে দিল এই 5টা রাজনৈতিক সমীকরণ। আপনাদের কি মত? সত্যি বাংলায় যা অবস্থা রয়েছে, তাতে এখনই প্রত্যাবর্তনের কথা বলে দেওয়া যেতে পারে, নাকি পরিবর্তনের হাওয়াটা ধীরে ধীরে বেগ নিতে শুরু করেছে এবং এই 15 মাসে সেটা তীব্র থেকে তীব্রতর হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।